বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদে উচ্চকক্ষের প্রস্তাবনা বাদ দেবার সুপারিশ করেছে সিপিডি। উচ্চকক্ষের পরিকল্পনা বাদ দিয়ে সংসদীয় কাঠামোকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। অন্যদিকে উচ্চকক্ষ থাকলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা যেত না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর একটি হোটেলে সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষ বিষয়ক সেমিনারে এ কথা বলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। উচ্চকক্ষের বিষয়ে একমত না হলেও ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রতিষেধক হিসেবেই উচ্চকক্ষের প্রস্তাব বলেও মন্তব্য করেন তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। উচ্চকক্ষ থাকলে সংবিধানের এই সংশোধন করা প্রায় অসম্ভব হতো বলেও জানান তিনি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না থাকায় উচ্চকক্ষে যাওয়া সম্ভব নয় বলে জানান সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। তো এইসব যদি পরিবর্তন না হয়, আর আমাদের যে প্রধানমন্ত্রী যিনি ওই যে কি মুঘল সম্রাটদের থেকে বেশি শক্তিশালী, সেই সকল যদি পরিবর্তন না হয় তাহলে এগুলো গুরুত্বপূর্ণ। আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করতে হবে, কিন্তু আমাদের কালচার চেঞ্জ না হলে, আমাদের আরো কিছু পরিবর্তন না আসলে আমরা সেই যা অতীতে ছিল তাই আমরা পাবো। তাই আমাদেরকে সচেতন হইতে হবে, সোচ্চার হইতে হবে, আমাদের ভূমিকা পালন করতে হবে নাগরিকদের। সবার সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় বিএনপি, তবে বাংলাদেশের স্বার্থ সবার আগে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, কোনো কূটনীতিক কার বাসায় গিয়ে আলোচনা করলো তা নিয়ে মাথা ব্যথা নেই দলের। সকালে বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি এদেশের জনগণ। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জার্মানির মধ্যে বিনিয়োগ সমস্যা নিরসনে করণীয় এবং দেশে স্কিল ডেভেলপমেন্ট করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। কে কোথায় কার বাড়িতে সভা করতেছে এগুলো নিয়ে কোনো ইস্যু না। বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি, এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটি দলের অধিকার আছে। আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। কাউকে রুল আউট করার অধিকার কারণ নেই। সকলের অধিকার আপনাকে সম্মান জানাতে হবে। ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় ৬ জনকে পোড়ানো ও হত্যা মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় আজ সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরের পর তার হাজির হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই মামলায় ৮ জন আসামির মধ্যে ৪ জন পলাতক রয়েছেন। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক ৪ আসামি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এদিকে আশুলিয়ার হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া সাক্ষী দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীদের জেরা কার্যক্রম শেষ। মামলার পরবর্তী শুনানি হবে ১৫ অক্টোবর।
আগামী 12 অক্টোবর থেকে প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদান করবে সরকার। 9 মাস থেকে শুরু করে 15 বছরের কম বয়সী শিশু 1 ডোজ করে টিকা পাবেন। চলবে 13 নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান এই তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, 5 কোটি শিশু কিশোরকে এই টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর ফলে টাইফয়েড জনিত মৃত্যু কমানো যাবে বলেও মন্তব্য করেন তিনি। এই টিকা সুরক্ষিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত হয়েছে বলেন তিনি। প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে, তাই বিক্রি বা আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা আশা করি যদি এই টাইফয়েড প্রতিরোধ করা যায়, এটা শুধুমাত্র শিশু মৃত্যুই রোধ করবে না, এটা সামগ্রিকভাবে সমস্ত জনগোষ্ঠীর মধ্যে যে বিশাল পরিমাণ টাইফয়েড রোগের বার্ডেন ক্রিয়েট হয় সেটাও কমাবে। তার চেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইফয়েড রোগের চিকিৎসায় সাধারণত অনেকগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যেগুলো পর্যায়ক্রমে তার কার্যকারিতা হারাচ্ছে। তো এই টিকাদানের মাধ্যমে যদি টাইফয়েড রোগীর সংখ্যা কমে, এর ফলে এই প্রতিরোধী জীবাণুর উদ্ভব সেটাও অনেক বেশি স্লো হবে এবং তার ফলে এই অ্যান্টিবায়োটিকগুলো তার কার্যকারিতা সংরক্ষণ করতে পারবে, যেগুলো শুধুমাত্র টাইফয়েডেই না, সেগুলো অন্যান্য রোগেও আসলে ব্যবহার উপযোগিতা থাকবে তখন। জুলাই হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপালগঞ্জের নিভৃত এক পল্লীর কারখানায় আশ্রয় দেওয়ার প্রমাণ মিলেছে এক মালিকের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই মালিক নিজেও যুবলীগের কেন্দ্রীয় নেতা। আর গত 10 বছরে শেখ পরিবারের এক সদস্যের আশ্রয় থেকে 0 থেকে 100 কোটি টাকার মালিক বনে গেছেন এই শরীফুল ইসলাম দুর্জয়। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। চেষ্টাই করো না, তার অবস্থা বেগতিক যে পান্না বাইরে কিন্তু মেরে ফেলছে জামাত শিবিরা। তুমি এখন ওদিকে যাওয়ার দরকার নাই, যদি মনে হয় যে খুব সমস্যা, তুমি তোমার চলে আসো গোপালগঞ্জ। আমি তোমার ঠিকানা দিচ্ছি, তুমি আমার ফ্যাক্টরি চলে আসো। কণ্ঠটি যুবলীগের এক কেন্দ্রীয় নেতার। 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগের এক নেতাকে নিজ কারখানায় এসে আত্মগোপনে থাকার দাওয়াত দিচ্ছেন তিনি। আমি ফ্যাক্টরিতে আছি, অসুবিধা নেই। তার এই ফোন আলাপের সূত্র ধরে তার খোঁজে টিম 71 জানতে চায় তার কারখানাটির অবস্থানও। অনুসন্ধানে জানা যায়, জুলাই মামলার আসামিদের আশ্রয় দেওয়া এই নেতার নাম শরীফুল ইসলাম দুর্জয়, নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক উপসম্পাদক। তার খোঁজে এবার যাত্রা গোপালগঞ্জ, দেখতে চায় তার সেই কারখানাটিও। কাশিয়ানী উপজেলা থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে খালবিল পেরিয়ে প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে কারখানাটি। খোঁজ নিতে কারখানাটির ভেতরে প্রবেশ করতে গিয়েই বাধে বিপত্তি। ম্যানেজার সাহেব কোথায় আছে? আমি সব বলতেছি, আসেন। দুর্জয় ভাই কবে এসেছিল আপনাদের এই ফ্যাক্টরিতে? 5 আগস্টের আসামিদের অনেকেই এই ফ্যাক্টরিতে এসে থাকতেছে, তো সেই অভিযোগ আছে। আপনি আমাকে নিয়ে দেখাবেন না? ম্যানেজারকে সব দেখাবো, আসেন। আপনার ম্যানেজারকে ডাক দেন। আমি চলে যাবো, আমি এক বিন্দু ক্ষতি করবো না। আপনার ম্যানেজারকে ডাক দেন। উপায় না পেয়ে কারখানাটিতে জুলাই হত্যা মামলার আসামিদের আশ্রয় দেওয়ার বিষয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করে টিম 71। চেষ্টা করলাম অনেকজনের সাথে এই ফ্যাক্টরি নিয়ে কথা বলতে, বেশিরভাগই কথা বলতে চায় না, মানে এত ভয় মনে হচ্ছে তার ক্ষমতা প্রভাবশালী। বেশিরভাগই ভয়ে মুখ খুলতে রাজি না। দুর্জয়ের এইসব ছবিতে সেই ভয়ের কারণও বোঝা যায়। এলাকায় অবস্থান ধরে রাখতে 5 আগস্টের পরও তার দাম্ভিকতার একটি অডিও রেকর্ড নিজেই এলাকায় ছড়িয়ে দেন তিনি। আমি কিন্তু আমার কিন্তু ঘুরে জায়গা ওই আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তার সাথে কিন্তু বেশি ক্ষমতা নিয়ে কিন্তু এই জায়গা আমার ঢুকছে। আমার বাসায় সরঞ্জাম আছে, কোনো পরিস্থিতিতে 50টা মারা যাক আর 100 মারা যাক, ডাজ নট ম্যাটার, বাকিটা আমি সামলাবো। প্রত্যন্ত গ্রামে 100 বিঘা জমির ওপর লেড অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং এর যে কারখানাটি করেছেন তিনি, সেই জমিরও একটি বড় অংশই দখল করা। এমনকি বালু ভরাটকারী টাকা চাইলে তার বিরুদ্ধেও দিয়েছেন মামলা। আমার সাথে একটা রেটে আমি ভরাট করছি বল গেট দিয়ে। আমি যখন ওনার কাছে একটা টাকা পাওনা হই, পড়ায় সেটা 18-19 লক্ষ টাকা। সেই সময় টাকা চাইতে গেলাম এবং উনি যখন মানুষের জমি দখল করে ভরা শুরু করলো, ওটার যখন প্রতিবাদ করলাম যে এইভাবে এলাকায় এটা করা যায় না, এটা ঢাকার শহর না, তখন উনি আমাকে ওই সময় চাঁদাবাজি মামলা দেয়। 3 মাস শুধু জেল খাটতে হয় মিথ্যা মামলায়। ওইখানে আমরা চাষাবাদ করতাম, পরে ওনারা বালু ফেলাইছে, বালু ফেলানোর পরে আমরা টাকার জন্য গেছি, টাকা দেয়নি। আমাদের মারতে স্যার বলতেছে যে তোরা স্বীকার করবি চাঁদাবাজি করছিস। কোট মোট সব ওর, অনলি ওয়ান, ও আচ্ছা।
তবে কেঁচো খুঁড়তে যেন সাপ বের হয়ে যায় এলাকার একজন ইউপি সদস্যের সঙ্গে কথা বলার পর। তিনি জানান মাত্র 1 যুগ আগেও ধার দেনা করে চলতো দুর্জয়ের জীবন। নাম তো হাসু, এখন শহরে যে ওনার নাম হয়েছে দুর্জয়। তার বাবা মোটামুটি একটা কৃষক ছিল, ছেলে মেয়ে মানে কটা নুন ভাত খেয়ে ডাল ভাত খেয়ে এইভাবে চলতো, কিন্তু টাকা পয়সা এরকম কোনো কিছু ছিল না। ধরেন একটা বিড়ি খাতি হলো অন্য একজনের কাছ থেকে খাতি হতো। তার কথার ভিত্তিতেই রাজধানীতে দুর্জয়ের সম্পদের অনুসন্ধান শুরু করে টিম ৭১। মেলে একাধিক বাড়ি ও সম্পদের সন্ধান। মতিঝিলের সিটি সেন্টারের 13 তলায় প্রায় ৩৫০০ স্কোয়ার ফুটের এই ফ্লোরটি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া। এছাড়া নিকুঞ্জের মতো অভিজাত এলাকায়ও 3 তলা বাড়ির মালিক তিনি, যদিও বাড়িটি তার সহধর্মিনীর নামে। এছাড়া রামপুরায় আছে 5 তলা বাড়ি। কাকার বাড়ি, সেই কাকার নাম কি? এছাড়া আশুলিয়ায় ফ্যাক্টরি, বসিলায় বাগান বাড়ি ও ঢাকা ট্রেড সেন্টারে অফিস কি নেই তার। অথচ মাত্র 10 বছর আগেও হকারি করে চলতো তার সংসার। আমার এক চাচাতো ভাই নিজামুল ইসলাম পড়বে স্যার, জয়নগর কলেজে দিয়ে এসেছিল। ওনাকে দেওয়ার পরে উনি ওখান থেকে পাশ করে ঢাকা যেয়ে মনে করেন কি যে হকারি করতে শুনছি। 2009 সালের পরের থেকে মনে করেন যে টাকার একটা প্রভাব। কোন জাদুর বলে এত সম্পদের মালিক বনে গেছেন? 10 বছর আগে আর বর্তমানে তার আয়করের হিসাবই বা কত? আর কার ইশারায় নিজের কারখানাকে বানিয়ে তুলেছেন আসামিদের আশ্রয়স্থল? এসবের উত্তর জানতে রাজধানীতে তার একাধিক বাসায় টিম ৭১। এখন কি ভাড়া দিচ্ছে? হ্যাঁ, ভাড়া দেওয়া। কয়তলা? 13 তলা না? না, 7 তলায়। তবে কোথাও সন্ধান মেলেনি, পাওয়া যায়নি ফোনেও। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এবার গন্তব্য গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। জানতে চাই কারখানাটির বিষয়ে কতটা অবগত জেলা প্রশাসক। কোনো রিসাইকেল ফ্যাক্টরির অনুমোদন পরিবেশ থেকে দেওয়া হয়েছে কিনা আমাদের নলেজে নাই। আমরা আপনাদের কাছ থেকে তথ্য পেয়েছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার কাশিয়ানি, তাকে আমরা এই তথ্যটি খতিয়ে দেখার জন্য আমরা তাকে নির্দেশ দিয়েছি। তবে সম্পদের অনুসন্ধান ও কারখানাটির অবৈধ ব্যবহার নিয়ে স্থানীয় প্রশাসন তদন্ত করবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সুমন তানভীর, ৭১, গোপালগঞ্জ। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। দোকান মালিক জানান, রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স থেকে 400 ভরি স্বর্ণ চুরি হয়। সিসি ফুটেজে দেখা গেছে চোর চক্রের 2 জন সদস্য দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়। সাজিদ সরকারের প্রতিবেদন। রাত ৩:07 ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সের সামনে বোরকা পরিহিত 2 যুবককে সিসিটিভি ফুটেজে দেখা যায়। তারা প্রায় 30 মিনিটের চেষ্টায় দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্বর্ণের দোকানে যা ছিল সবকিছু লুট করে চোরেরা মার্কেট থেকে বেরিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান, ভোরের দিকে সিকিউরিটি গার্ড তাকে ফোন দিয়ে চুরির কথা জানায়। সকাল 6:30 বাজে দারোয়ান আমাকে ফোন দিয়ে বলে, আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি আসেন। আমি এসে দেখি আমার দোকানের তালা ভাঙা, শাটার অর্ধেক উঠানো, দোকানে 1 রুটি মালও নেই। আমার দোকানে মোটামুটি সাজানো আসলো 400 ভরি সোনা, বন্ধকি সোনা আসলো 100 ভরি প্লাস, ক্যাশ টাকা আসলো 40,000। দেখি আমার এখানে কিছুই নাই। এই ঘটনায় প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমরা 5 বছর যাবত আমাদের এই ঘটনা ঘটে নাই, আমাদের এই ঘটনা এটাই প্রথম। সেই কারণে আমি তো জানতাম যে আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি নাই। যেহেতু এটা একটা হয়ে গেছে, আমাদের কোথায় নিরাপত্তার ঘাটতি আসলে আমার একটু সবার সাথে আলাপ আলোচনা করে আমি জিনিসটা যেতে পারবো। যেহেতু আমাদের কখনো এটা হয় নাই, আমরা এরবারই অ্যাক্সিডেন্টের সম্মুখীন। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। চেষ্টা করতেছে যে আসলে এটা কিভাবে কি ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি। এখানে আমরা সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি, বেশ কিছু পেয়েছি, আরও দেখতে হবে। মার্কেটের 3 তলায় টয়লেটের জানালার গ্রিল ভাঙা পাওয়া যায়।
পুলিশ ধারণা করছে ওখান দিয়েই প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ডাক বিভাগের বেদখল সম্পত্তির তালিকা করা হয়েছে, দ্রুতই তা উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ডাক দিবস উপলক্ষে সকালে ডাক মেলার উদ্বোধন করে একথা বলেন তিনি। ডাক ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল করার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে ট্র্যাকিং সার্ভিস, ই কমার্সের ওপর আস্থা ফিরিয়ে আনাই বিভাগের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। এ বিষয়ে নভেম্বরের মধ্যে ডাক এবং কুরিয়ার অধ্যাদেশ আসতে পারে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। এর আগে বিশ্ব ডাক দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁও ডাক ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক ভবনের সামনে গিয়েই শেষ হয় এটি। এছাড়াও দিবসটি ঘিরে 2 দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অ্যাড্রেসের সাথে জিও ফেন্সিং করা হবে। এখন যেহেতু ঠিকানা ব্যবস্থাপনার সাথে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, সেজন্য আমরা এই বিষয়টাকে ডাক এবং কুরিয়ার আইন হালনাগাদের মাধ্যমে অ্যাড্রেস করতে চাই এবং সেই কাজটাও চলমান আছে। আমরা আশা করি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা নতুন সংশোধিত ডাক এবং কুরিয়ার অধ্যাদেশটি বা আইনটি আমরা কাউন্সিল অফ অ্যাডভাইজার্স মিটিংয়ে তুলতে পারবো। উন্নয়ন প্রকল্পের নামে গত প্রায় 5 বছর ধরে খুলনা নগরীর মোট 555 কিলোমিটার সড়ক রীতিমতো ওলটপালট করে রেখেছে খুলনা ওয়াসা ও সিটি কর্পোরেশন কেসিসি। স্বায়ত্তশাসিত এই দুটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে খামখেয়ালিপনা, উদাসীনতার অভিযোগ তুলেছেন শহরের মানুষ। ওয়াসা এবং কেসিসির দাবি, সড়ক নির্মাণ কাজ শেষ হলেও ড্রেন নির্মাণের 15% কাজ এখনও বাকি। তবে কারো কারো অভিযোগ, খোঁড়া সড়ক সংস্কারের ব্যয় নিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। সোহেল রহমানের ক্যামেরায় খুলনার সড়কের দুরবস্থা নিয়ে কনক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শহরের মজিদ সরণিতে বিশাল এক গর্ত করে পয়ঃনিষ্কাশনের কাজ করছে ওয়াসা। তার কোল ঘেঁষে সড়ক নির্মাণে ব্যস্ত কেসিসি। কয়েক মাস ধরে রাস্তার ঠিক মাঝখানে ওয়াসা বিশাল গর্ত করে রাখায় ওই পয়েন্ট বিপজ্জনক হয়ে আছে। পাশাপাশি গোটা সড়কে বাড়ছে তীব্র যানজট। জীবন হাতে নিয়ে সড়কে চলাচল করছেন মানুষ। আর কেসিসি সড়ক ও ড্রেন নির্মাণ হচ্ছে খোদ বৃষ্টির মধ্যেই। সেটা বৃষ্টিতে সরে যায়, যে ঢালাইটা আসলে পরিপক্তভাবে হয় না। যে আল্লাহ রাস্তায় জায়গা খুঁটো একখান বুঝতে দিয়ে গেছে, আজ প্রায় 6 মাস ধরে এখানার খোঁজ খবর। এই রোডটাই যে গাড়িগুলো চলতে পারে না, দুনিয়া আর জাম ওই মাথায় সমানাগা ফোনতি 1 মিনিটই পথ, তাই 1 ঘন্টা লাগলো আমাদের আসতে। একজন কাজ শেষ করে তারপর অন্যজন শুরু করবে, তাহলে হয়তো জনগণের ভোগান্তিটা অনেক কম হতো। খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নামে 2334 কোটি টাকা ব্যয়ে 2023-এর এপ্রিলে শহরবাসীকে টেকসই ও আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উপহার দেওয়ার প্রতিশ্রুতিতে কাজ শুরু করে ওয়াসা। 2 বছরে গোটা শহরের বেশিরভাগ সড়ক ও অলিগলি খুঁড়ে সেখানে 250 থেকে 1 মিটার ব্যাসার্ধের এইচডিপি ও 1100 mm ব্যাসের আরসিসি পাইপ বসানো হচ্ছে। ওয়াসা বলছে, প্রকল্প অনুযায়ী শহরের মোট 255 কিলোমিটার সড়কের মধ্যে 170 কিলোমিটার তারা ইতিমধ্যে খুঁড়েছে। কেসিসির 2টি প্রকল্পের একটি শহরের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন, যার ব্যয় 635 কোটি টাকা। প্রতিষ্ঠানটির দাবি, 2019-20 অর্থ বছরে শুরু হওয়া প্রকল্পের কাজ ইতি টেনেছেন তারা। তবে 823 কোটি টাকা ব্যয়ে শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ চলমান। প্রতিটি সড়ক অলিগলি এই 2 প্রতিষ্ঠানের কাজে ক্ষত বিক্ষত, যে কারণে বর্ষা মৌসুমে কোনটি সড়ক আর কোনটি ড্রেন তা বোঝা মুশকিল। 4-5 বার গর্ত করে, তাহলে এখানে তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখানে বাচ্চারা আছে না। 1 সপ্তাহ 10 দিনের মতো হয়ে গেছে আমাদের এখানে ফেলানো, কাজের কোনো অগ্রগতি নাই। প্রায় 1 বছর ধরে দেখতেছি এই রাস্তা এইভাবে হালানো রয়েছে, কোনো কাজ করে, কোন সময় খোঁচে, কোনো হালাইতে চলে যায়। বেবি নিয়ে ধরো আমাদের ওইখান থেকে নেমে তারপরে এই পর্যন্ত আসা লাগে, হেঁটে হেঁটে যাওয়া লাগে, রিক্সা আসে না। ওয়াসা বলছে, তাদের প্রকল্প শেষ করতে সড়ক খুঁড়তে হবে 255 কিলোমিটার। তখন শহরের মালিক কেসিসির দাবি কথা রাখেনি ওয়াসা। 255 কিলোমিটার
কিলোমিটারের কথা বলে তারা সড়ক এবড়ো থেবড়ো করে দিয়েছে 650 কিলোমিটার। শুধু তাই নয়, 255 কিলোমিটার সড়ক সংস্কারে যে 112 কোটি টাকা দিয়েছে ওয়াসা, তাও পর্যাপ্ত নয়। এই যে আমি এক পাশে রাস্তা ব্লক, এই পাশে মেইন রাস্তা এটাও ব্লক, তো এটা আসলে আমাদের জন্য বেশ বড় একটা সমস্যা। এদের মধ্যে কোনো সমন্বয় নাই, এ দায় ওর দোষ, ও দায় ওর দোষ। কাজের এত অবহেলা করতেছে, আমাদের ভোগের কোনো শেষ নেই। ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের এই প্রধান জানান, বাকি 85 কিলোমিটার সড়ক মেরামতের জন্য কেসিসি তাদের কাছে আরও 650 কোটি টাকা চেয়েছে, যা স্বপ্ন বিলাসী চিন্তা। তাই বাকি সড়ক নিজেরাই মেরামত করতে চান। কিন্তু সর্বোপরি যে লাস্টে মিটিং হয়েছিল সেটা আমরা চাচ্ছি যে আসলে রাস্তা ক্ষতিগ্রস্ত রাস্তার কাজটা আমরাই করি। ওনারা যেটা আপনাদের বলেছে সেটা হচ্ছে যে রেট শিডিউলে যেটা নির্মাণের ব্যয় আর কম্পেনসেশনের ব্যয় তো গেজেটে নির্ধারণ, এই জন্য আমরা গেজেট থেকে ওনাদেরকে রেটটা জানিয়েছি। এদিকে চলতি বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও যথারীতি সময় বৃদ্ধির আবেদনে যাচ্ছে দুই প্রতিষ্ঠানই। সড়ক খোঁড়াখুড়িতে রীতিমতো যেন যুদ্ধে নেমেছে ওয়াসা ও কেসিসি। কে কার চেয়ে বেশি সড়ক লন্ড ভন্ড করে দিতে পারে, এ যেন সেই যুদ্ধ। এই যুদ্ধে কে প্রথম আর কে দ্বিতীয় হবেন তা নিয়ে যখন নিজেদের মধ্যে পাল্লাপাল্লি চলছে, তখন কষ্টের সীমা নেই শহরবাসীর। তাদের আর্তনাদ উঠেছে এই দুই সংস্থার যুদ্ধের ময়দান থেকে বাঁচার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কানে শহরবাসীর এই আর্তনাদ পৌঁছাবে কি? কনক রহমান, ৭১, খুলনা। ওমানের দুকুম সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের 7 জন প্রবাসী নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সন্দ্বীপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার বিকেল স্থানীয় সময়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। কাজ শেষে ফেরার পথে তাদের গাড়ির সাথে আরেকটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 7 জন নিহত হন। নিহতদের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে, আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল ফ্রান্সে আগামী 48 ঘন্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর এলএসির প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, বেশিরভাগ আইন প্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে। তারা স্থিতিশীলতা চান। আগামী 31 ডিসেম্বরের মধ্যে নতুন একটি বাজেট গৃহীত হওয়ার কথা রয়েছে। সেজন্য সবার আগে প্রয়োজন পার্লামেন্টের স্থিতিশীলতা। তাই সব দিক বিবেচনা করে প্রেসিডেন্ট একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 48 ঘন্টার মধ্যে এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। গত 6 অক্টোবর পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নো। ম্যাক্রোর বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত এই রাজনীতিবিদ এখন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ভূমিকায় রয়েছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেলে বিদায় নেবেন তিনি। ভারতের মধ্যপ্রদেশের কফ সিরাপ খেয়ে 21 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ওষুধ কোম্পানির মালিককে আটক করেছে পুলিশ। রঙ্গনাথন গোবিন্দন স্টেশন ফার্মার মালিক, যা কোল্ড রিফ সিরাপ তৈরি করে। সিন্ধওয়াড়ায় কমপক্ষে 21 জন শিশুর মৃত্যু হয়েছে এই কফ সিরাপে। এতে অনুমোদিত সীমার চেয়ে বেশি বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। ঘটনা প্রকাশ হবার পর রঙ্গনাথন এবং তার স্ত্রী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে চেন্নাইতে তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারের পর রঙ্গনাথনকে স্টেশন ফার্মার কাঞ্চিপুরম কারখানায় নিয়ে যাওয়া হয় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। রঙ্গনাথনকে জিজ্ঞাসাবাদের জন্য সিন্ধওয়াড়ায় আনতে চেন্নাইয়ের একটি আদালতের ট্রানজিট রিমান্ড চেয়েছে পুলিশ। এবার খেলার সংবাদ। সুতোয় ঝুলছে হাভিয়ার কাব্রেরার ভাগ্য, তবুও ইতিহাস লিখতে চান হামজা শমীদের নিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে জয়ে প্রত্যাশী বাংলাদেশের হেড কোচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের দুর্বলতার মৌকা কাজে লাগাতে মরিয়া লাল সবুজরা। জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। হাসান সজীবের রিপোর্ট। জাতীয় দলে হেড কোচের দায়িত্ব নেয়ার পর নিজের সবচেয়ে শক্তিশালী স্কোয়াডটা নিয়েই হংকং চায়নার বিপক্ষে খেলতে নামছেন হাভিয়ার কাবরেরা। একদিকে হামজা চৌধুরী, আরেকদিকে সমিত সোম, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদ। এই দলটা নিয়েও যদি হাভিয়ার কাবরেরা হংকং চায়নার বিপক্ষে হারেন, তিনি আসলে কোন বাহানাটা দিবেন? বাহানা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। হাভিয়ার কাবরেরাকে প্রশ্ন করা হয়েছিল
আপনার পুরো কোচিং ক্যারিয়ারে এটা কি সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কিনা? আমার মনে হয় আগামী মাসটা খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, অবশ্যই হংকংয়ের বিপক্ষে ম্যাচটা আমাদের মূল প্রায়োরিটিতে, তবে এরপর হংকংয়ের মাটিতেও ম্যাচ, আবার নভেম্বরে ভারতের বিপক্ষে খেলা। আমরা ইতিহাস গড়তে পারি, তবে এর জন্য মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের লেভেল জানি, যদি সেটা ধরে রাখতে পারি জয় ছিনিয়ে আনতে পারবো। আর আমি সবসময় স্কোয়াড নিয়ে খুশি, তবে গত কয়েক মাস বেশ কিছু প্লেয়ার অন্তর্ভুক্তি আমাদের শক্তি বাড়িয়েছে। হাভিয়ার কাবরেরা ডু অর ডাই অ্যাসাইনমেন্ট। হারলেই বাংলাদেশ যেভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, একই সাথে এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ বাজে কিছু করে তাহলে কিন্তু হাভিয়ার কাবরেরারও বিদায় ঘন্টা বেজে যাবে। এই দল নিয়ে তিনি যেরকম প্রত্যাশাটা করছেন কাপ্তান জামাল ভুঁইয়া, তবে তিনি কিন্তু ম্যাচ খেলতে চাইছেন। গত কয়েকটা ম্যাচে দেখা গেছে জামাল ভুঁইয়াকে শুধুমাত্র প্রেস কনফারেন্সেই দেখা যায়, কিন্তু এই পিচে দেখা যায় না। জামাল ভুঁইয়া এক কথায় বলেছেন, হংকং চায়না যতই শক্তিশালী দল হোক না কেন তাদেরও কিন্তু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাগুলো সাংবাদিকদের সামনে তিনি প্রকাশ করেননি। তিনি দুর্বলতাটাকে সুযোগে সদ্ব্যবহার করতে চান, মাঠে খেলতে চান। If we want to win, we have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. যে উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না, but we have discussed their weaknesses. But for me, tomorrow যারা খেলবে, they have to show character, they have to show personality, and they have to show courage. It's very important because we want to be there until fight. আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চাই এবং শেষ পর্যন্ত লড়াই করতে চাই, এটা নিশ্চিত শতভাগ। এর জন্য কালকে ভালো ফলাফল অত্যন্ত জরুরি। কালকে জয় না পেলে আমরা লড়াই করতে থাকব, তবে সর্বোপরি লক্ষ্য 3 পয়েন্ট আদায় করা। হামজা চৌধুরী দলের প্র্যাকটিসটা একেবারে মনোযোগ সহকারে দেখছেন এবং সতীর্থদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছেন। হামজা চৌধুরীর সঙ্গে মানিয়ে নেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্লেয়ারদের জন্য। হামজা হয়তোবা নিজেকে নিংড়ে দিতে চাইবেন, কিন্তু তার ভাষাটাও বুঝতে হবে প্লেয়ারদের। হামজা, সমিত সোম, ফাহমিদুল এবং জায়ান আহমেদ সবাই যদি সবার বেস্ট পারফরমেন্সটা করতে পারে তাহলে হংকং চায়নাকে হারিয়ে এই টুর্নামেন্টে টিকে থাকতে পারে বাংলাদেশ। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।